গুড মর্নিং। আশা করি সবাই হাজির হয়েছে। খাতা নাও, কলম নাও, আমাদের পড়া শুরু হবে। তাহলে আমরা গতদিনে তোমাদের যে ক্লাস ছিল সেখানকার যে সমস্যাগুলি ছিল সেটা আমরা একটু আলোচনা করি। আশা করি তোমরা সকালে অনেক ঠান্ডা সুন্দর আবহাওয়া, ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছে, তারপরও শুরু করছি। কালকে 30/4/2020 মোহাম্মদ রফিকুল ইসলাম, তুমি চাঁদপুর থেকে টেলিফোন অংশগ্রহণ করেছিলে। তুমি বলেছো জৈব রসায়ন আমাদের কলেজে টিচাররা 2 সপ্তাহ শেষ করে দিত। আমাদের মুখস্থ করতে করতে জৈব রসায়নের প্রকৃত মজা উপলব্ধি করতে বিরত রাখত। কিন্তু স্যার, আপনার ভিডিওগুলো দেখে খুব উপকৃত হয়েছি, চালিয়ে যান। আর আমি দেখছি চাঁদপুরের এক প্রত্যন্ত গ্রামের কলেজ থেকে না, বাসা থেকে আর কি, কলেজ তো এখন বন্ধ। থ্যাংক ইউ রাকিবুল। না, 2 সপ্তাহে কি করে জৈব রসায়ন শেষ হয়ে যায়? আমরা তো ধীরে ধীরে পড়াচ্ছি। আজকে আমাদের 12তম ক্লাস, কিন্তু আসলে আমরা কলেজে সপ্তাহে 4টা ক্লাস নেই। তাতে আমরা রেখেছিলাম কলেজে কমপক্ষে 1.5 মাস থেকে 2 মাস পড়াবো। তা ওই হিসাবে তো ক্লাসের সংখ্যা অনেক হয়। এখন আমরা একটা পর্যায়ে আসছি, সাধারণ আলোচনা আজকে প্রায় শেষ হয়ে যাবে। এরপরে আমরা গ্রুপ কেমিস্ট্রি যখন পড়ব, ধাপ ধাপ করে সমগোত্র শ্রেণীগুলি, তখন সেগুলো পড়তে আর বেশি সময় লাগবে না। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, ফ্যাটি অ্যাসিড, অ্যামিন। তারপরে আমরা চলে যাব কতগুলো জৈব বিক্রিয়া। এগুলো খুব কম সময় লাগবে, বাকি যা আছে। থ্যাংক ইউ। তুমি বুঝতে পারলেই আমি আমার চেষ্টা সার্থক মনে করব। থ্যাংক ইউ রাকিবুল ইসলাম। জহুরুল ইসলাম বলেছ, স্যার প্রশ্নের দ্বারা বুঝিয়ে দিয়েন, বিশেষ করে সৃজনশীল। জহিরুল, তুমি যদি বিষয় ভালো করে পড়ো তাহলে সৃজনশীল যাই আসবে সেটাই পারবে। তোমার যদি বিষয়ভিত্তিক জ্ঞান সুন্দর থাকে, ওই বিষয়ের উপর তোমার ধারণা যদি স্পষ্ট থাকে, তাহলে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক তুমি অবশ্যই পারবে। তুমি নিয়মিত ক্লাস করো, আমাদের অধ্যায় হয়ে গেলে নিশ্চয়ই আমরা আলোচনা করব, তখন তুমি পারবে নিশ্চয়ই। আর না পারলে বলো, আমি দেখব। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা সৃজনশীল প্রশ্ন তোমাদের দিয়েই করাবো তখন। মোহাম্মদ ইমরুল হাসান, না এটা কেমন ইমরুল? তুমি বলেছো এই মহামারীর শেষে আপনি কি আমাদের সাথে থাকবেন? আরে আমি তো থাকবো না কেন? তোমাদের যে উৎসাহ পেয়েছি তাতে তো এটা ছেড়ে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। মাঝে 2 দিন নেটের কারণে নেট একদম বন্ধ ছিল, সে কারণে তোমাদের সামনে উপস্থিত হতে পারিনি ওই সময়। ঠিক ওই 2 দিন 11টা থেকে 1টা পর্যন্ত নেট খুব সমস্যা দিচ্ছিল, শুধু আসা যাওয়া। অবশ্যই মহামারীর পরও থাকবে, এ কথা আমি পূর্বেও বহুবার তোমাদের সঙ্গে উল্লেখ করেছি। প্রয়োজনে তখন রাতে পড়াবো। দিনে যদি কলেজ হয় সকালে বিকালে, তখন রাতে গিয়ে তোমাদের পড়িয়ে দেব, অবশ্যই পড়িয়ে দেব। সৈকত বিশ্বাস এনডিসি থেকে তুমি সম্ভবত বলেছ, স্যার কলেজ খুলতে কি আমাদের যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করবেন? হ্যাঁ, আমরা যেখান থেকে শেষ করেছিলাম অবশ্যই প্রত্যেক টিচার সেখান থেকেই শুরু করব এবং শেষও সুন্দরভাবে করব। তুমি এবার বিষয় নিশ্চিত থেকো, কোনো রকম ক্লাসে ফাঁকি দেওয়া হবে না। আবিদুর রহমান সাবির, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ও 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কিভাবে বের করবো স্যার? কেন, এটা তো সোজা। আরে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি বুঝতে পারো আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বুঝতে পারো, তাহলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কেন বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবো। এদিকে একটু দেখো, এখানে যদি আমরা CH3 বলা হয়, কাকে? CH3
একটা মুক্ত ইলেকট্রন আছে। আর কোনটা বলো তো RCH2, তার একটা মুক্ত ইলেকট্রন আছে। আর যদি বলতাম R2CH, তখন কার্বনের দুটো হাত কি বলো তো অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ। আর যদি বলা হতো R3C, কার্বনের তিনটি হাতই অ্যালকাইল মূলক দ্বারা পূর্ণ। তাহলে এই দুটোকেই তুমি নিশ্চয়ই বলবা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটাকে বলবা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা আমাদের 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে নিশ্চয়ই কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি বুঝতে পেরেছ। মূলক হলো CH2, CH2 এর বাকি হাত H অথবা R দ্বারা পূর্ণ। আবার বলি মূল গঠন কাঠামো হলো CH2, তার বাকি হাত এখানে H হতে পারে অথবা আরও হতে পারে, তখনই সেটা আমাদের 1 ডিগ্রি। আর এখানকার মূল হলো CH, তার দুটি হাত থাকবে, এই দুটি হাতে অবশ্যই R দ্বারা পূর্ণ। আর এখানকার গঠন কাঠামো হলো C, তিনটি হাতে R দ্বারা পূর্ণ। তিনটি হাত কি বলো তার দ্বারা পূর্ণ। তাহলে এটা তুমি বুঝতে পারবে না কেন? অবশ্যই একটু ভালো করে বুঝে পড়ো বাবা, অবশ্যই পারবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কঠিন তো নয়। 1 ডিগ্রির ক্ষেত্রে CH2, বাকি হাত H বার, দেখো না মিথাইল CH3, মিথাইল ফ্রি রেডিক্যাল, বাকি হাত কি বলতো H দ্বারা পূর্ণ। আর যদি RCH2 বলি, তার বাকি হাত কি বলতো R দ্বারা পূর্ণ। তাহলে না বোঝার কোনো কারণ নেই। এটা কয় ডিগ্রি বলতো? 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। 2 ডিগ্রি CH, দুটো হাতে R দ্বারা পূর্ণ। 3 ডিগ্রি C, তিনটি হাতে কি বলতো R দ্বারা পূর্ণ। তাহলে আমরা অবশ্যই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বুঝতে পারবো। কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও একই নিয়ম। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে একই নিয়ম। যদি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন হতো, তখন তাকে বলবো CH2+, এই যে বাকি হাত H অথবা R দ্বারা পূর্ণ, তখন তাকে বলবো 1 ডিগ্রি। আর যদি এমন হতো CH, দুটো হাতে কি বলো তার দ্বারা পূর্ণ, সেটা 2 ডিগ্রি। আর যদি এরকম হতো কার্বনের তিনটি হাতে R দ্বারা পূর্ণ, তখন তাকে বলবো 3 ডিগ্রি। নিশ্চয়ই এটা 1 ডিগ্রি, একে বলবো 2 ডিগ্রি, একে বলবো 3 ডিগ্রি। দুটোতে একই বিষয়। যদি কার্বো অ্যানায়ন হতো, কার্বো অ্যানায়ন নেগেটিভ চার্জ যুক্ত আয়ন, সেক্ষেত্রে কিন্তু এটা CH2- বাকি হাতে H বার, সেটা আমাদের 1 ডিগ্রি এভাবে আসবে। জানি না দেখা যাচ্ছে কিনা। এটা CH2- বাকি হাত কি বলতো H বার, সেটা অবশ্যই 1 ডিগ্রি। আর যদি এমন হতো CH- বাকি দুটো হাতে R দ্বারা পূর্ণ 2 ডিগ্রি। আর যদি এমন হতো C এভাবে প্লাস, তিনটি হাতে R দ্বারা পূর্ণ, তাকে বলবো 3 ডিগ্রি। এটা আমাদের 1 ডিগ্রি। কার্বনায়ন 2 ডিগ্রি, কার্বনায়ন একে আমরা বলবো 3 ডিগ্রি। কার্বো অ্যানায়ন বা কার্বনায়ন, আর এটা হলো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, পজিটিভ চার্জ যুক্ত আয়ন। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এটুকু মনে রাখলে তো হয়ে যায় কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। আরেকজন কালকে রাত্রে 10:15 বাজে টেলিফোন করেছে, স্যার আলফা হাইড্রোজেন, আলফা কার্বন, বেটা কার্বন কি স্যার? এটা সোজা জিনিস, বুঝতে পেরেছ? যখন এটা বলেছি ওটাও বলে ফেলি। কালকে রাত্রে টেলিফোন করেছে, আমি বলেছিলাম গ্রুপে বলো যে কোনো প্রশ্ন, বুঝতে পেরেছো? আমরা তো একটা গ্রুপ করার চেষ্টা করেছি বা চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক পারবো অবশ্যই এটা গ্রুপ করতে। শিক্ষার ক্ষেত্রে আলাদা একটা প্ল্যাটফর্ম। আজকে তোমাদের সঙ্গে সামান্য একটু ক্লাস নিয়েই আড্ডাতে যাব, কিন্তু সবাই থেকে সামান্য একটু ক্লাস নিয়েই মূলত তোমাদের কি প্রয়োজন, কি চাহিদা। যেহেতু এই সপ্তাহ আমরা ঘোষণা পেয়েছি কলেজ একটা দীর্ঘ সময় বন্ধ থাকছে, কলেজ একটি দীর্ঘ সময় বন্ধ থাকছে, এই সময় আমি কতটুকু চেষ্টা করে তোমাদের পাশে
শিক্ষার মানকে উন্নত করে দিতে পারি বা শিক্ষার মানকে উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারি, ছোট মানুষ হিসাবে আমি খুবই একজন ক্ষুদ্র মানুষ, তবু আমার চেষ্টা থাকবে যে যতটুকু সম্ভব পারি শিক্ষার মানকে উন্নয়ন করার চেষ্টা করব, সে ব্যাপারে দেখা যায় কতটুকু পারি। এবার দেখো আলফা কার্বন বেটা কার্বন বলেছিল পরাব প্রতিস্থাপন বিক্রিয়া আর অপসরণ বিক্রিয়া, এই দুটো আমরা আজকে পড়াবো। বুঝছো, দেখা যাক। যেহেতু আসছে ওখানে আলফা বেটা কার্বন, দেখো এটা আমাদের CH2OH, দেখো এটা কিন্তু 1 ডিগ্রি, কেমন বলো তো 1 ডিগ্রি। যে কার্বনের সঙ্গে অক্সিজেন তার দুটো হাত হাইড্রোজেন, বাকিটাও হাইড্রোজেন, ঠিক তো। এই কার্বনের পাশে কোনো কার্বন নেই। আর যদি এরকম বলো তো CH3CH2OH, এটা নিশ্চয়ই মিথানল বা মিথাইল অ্যালকোহল, ওকে বলবো মিথানল বা মিথাইল অ্যালকোহল, একে বলবো আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল। এই দুটো জিনিস লক্ষ্য করো, দুটো যৌগ। আর একটা যৌগ দেখো HCHO, একে আমরা বলবো মিথানেল বা ফর্মালডিহাইড, বাণিজ্যিক নাম। CH3CHO, তাকে বলবো ইথানেল বা অ্যাসিটালডিহাইড। এই দুটো দিক তো তুমি শিখতে পারবে। দেখো এখানে যে কার্বনের সঙ্গে অক্সিজেন আছে সেই কার্বন সক্রিয় কার্বন, তার পাশে কোনো কার্বন নেই। এখানে যে কার্বনের সাথে অক্সিজেন আছে সেই কার্বন সক্রিয় কার্বন, তার পাশে আরেকটি কার্বন আছে। এখানে দেখো যে কার্বনে অক্সিজেন দ্বিবন্ধন আছে, এখানে একক বন্ধন, এখানে একক বন্ধন। এই কার্বনটা কোন কার্বন? সক্রিয় কার্বন, তার পাশে কোনো কার্বন নেই। আর এখানে পাশে কার্বন আছে, সক্রিয় কার্বনের পার্শ্ববর্তী কার্বন, সেই কার্বনের নাম হলো বেটা কার্বন। তাহলে এখানে আমাদের কোন কার্বন? এই কার্বন কোন কার্বন বলো তো? বেটা কার্বন। আর এই কার্বন সক্রিয় কার্বন বা আলফা কার্বন, সক্রিয় কার্বন বা আলফা কার্বন, সক্রিয় কার্বন বা কি বলতো? আলফা কার্বন। এই যে দাগ দিয়েছি লাল দিয়ে, সেটা আমাদের সক্রিয় কার্বন বা আলফা কার্বন বলবো। এই কার্বনটিকে আমরা বলবো আলফা কি বলতো? কার্বন। এই কার্বনটা কেমন বলতো? আলফা কার্বন। এই কার্বনটা কেমন বলতো? আলফা কার্বন। একেও আমরা বলবো আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের পাশে যে কার্বনটা আছে এখানে নেই, এখানে আছে, তাই একে আমরা বলবো বেটা কার্বন। একটু ছোট ছোট লেখা হয়ে যাচ্ছে। এই যে কার্বনটা আছে তাকে আমরা বলবো বেটা কার্বন। কি বুঝতে পেরেছ? এটা আমাদের আলফা কার্বন, এটা আমাদের কোন কার্বন? বেটা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, বেটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন বেটা হাইড্রোজেন, সোজা কথা। তাহলে সক্রিয় কার্বন কোন কার্বন বলো তো? আলফা কার্বন। আমি ও দিয়ে দেখিয়েছি। অক্সিজেনের পরিবর্তে তো অন্য কোনো গ্রুপও হতে পারে, হাইড্রোজেন ব্যতীত অন্য হ্যালোজেনও হতে পারে। সেক্ষেত্রে যে কার্বন আসবে কোনোরো মিথেন আর কোনোরো ইথেন। আবার একাধিকও কার্বন থাকতে পারে। যদি এরকম বলি, কিরকম বলো তো? CH3, নিচে লিখবো, উপরে লিখি আমাদের CH3, C ডাবল বন্ড ও CH3। তাহলে এখানে তো দুটো কার্বন, এইটা আমাদের সক্রিয় কার্বন, তার পাশে দেখো দুটি কার্বন আছে। অতএব এই দুটি কার্বনই কি বলতো? বেটা কার্বন। সক্রিয় কার্বনের পাশে দুটি কার্বন আছে, দুটিকে আমরা বেটা কার্বন হিসেবে ধরে নেব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আলফা বেটা কার্বন কাকে বলে। যদি থেকে থাকো, নামটা শুনিনি কালকে, শুধু বললাম যে তুমি কালকে আমাদের পড়ানোর সময় বলো, সবাই তাহলে সেটা শিখতে পারবে বা সবাই সেটা দেখতে পারবে। তাহলে আমরা আসবো কোন বিক্রিয়া বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া। একটা গ্রুপকে সরিয়ে আরেকটা গ্রুপ যুক্ত হবে। প্রথমে আমাকে শিখতে হবে প্রতিস্থাপন বিক্রিয়া কি। কোন একটা গ্রুপ চলে গিয়ে সেখানে ভিন্ন আর একটা গ্রুপ আসবে, নিশ্চয়ই কার্বনের যোজ্যতা 4 থাকবে, কারণ বিষয়টা আমাদের জৈব যৌগ। তোমরা বলবা স্যার
কপার সালফেট দ্রবণে আয়রন যোগ করলে কি হয়? ফেরাস সালফেট প্লাস কপার। সেখানে তো আয়রন কপারকে প্রতিস্থাপিত করেছে। ফেরাস সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে জিঙ্ক সালফেট প্লাস আয়রন হয়ে যায়, সেখানে তো আয়রন প্রতিস্থাপিত হয়। সেটা অজৈব বিক্রিয়া। আমরা পড়ছি জৈব যৌগ, তাই এখানে যা কিছু আলোচনা করব জৈব বিক্রিয়া সম্পর্কে আলোচনার মধ্যে থাকবে। তাই আমাদের এই জৈব বিক্রিয়ার আলোচনায় আমরা কোনটা আসবো বলো তো? প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া জৈব বিক্রিয়ার ক্ষেত্রে তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো নিউক্লিওফাইল প্রতিস্থাপন, আর একটা হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন। আবার বলি, একটি হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল প্রতিস্থাপন যাকে আমরা বলি, আর একটা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন। একটা এসএন বিক্রিয়া আর একটা ই বিক্রিয়া। SN1 একটা বিক্রিয়া, একটা SN2 বিক্রিয়া। অর্থাৎ SN বিক্রিয়াটা দুই ভাগে ভাগ করা হয়। S মানে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফাইল। তাহলে SN এর একটি অর্থ আছে। আমরা যদি বলি S এভাবে লিখব, N লিখবে এখানে SN বিক্রিয়া। এই বিক্রিয়াটা দুটো ভাগে ভাগ হয়। একটাকে বলবো SN1 আর একটাকে বলবো SN কত বলতো 2। একটা হলো একাণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো দ্বিআণবিক নিউক্লিওফাইল কি বলতো প্রতিস্থাপন বিক্রিয়া। একটা কেন্দ্রাকর্ষী একাণবিক আর একটা কেন্দ্রাকর্ষী কি বলতো দ্বিআণবিক। নিউক্লিওফাইল ইউনিমলিকুলার আর একটা বাইমলিকুলার। একটা আসবে এই রূপ, কিরকম বলতো SN1। আর একটা বিক্রিয়াকে বলবো আমরা কি বলতো SN2। তার মানে এক্ষেত্রে কি বলতো, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে। আবার বলি, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে। আর SN2 হলো দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে কি বলতো নিয়ন্ত্রণ করে। একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো, তাহলে পারবে। ওই যে বলেছিলে, নামটা ভুলে গেছি, রাকিবুল ইসলাম, চাঁদপুর থেকে। আছে কিনা জানি না। রাকিবুল, তুমি থাকো। সবকিছু রসায়ন না বিজ্ঞানের সবকিছুই, শুধু রসায়ন না বিজ্ঞানের সবকিছুই বুঝে পড়া। আর বুঝতে পারলেই তার ভিতরে তুমি আনন্দ পাবে, আর সেই পড়া তোমার মনের ভিতরে থাকবে, সেটাই কার্যকারী পড়া। না বুঝে কখনো কোনো কিছু পড়বে না, মুখস্থ করবে না। এটা শুধু কেমিস্ট্রি নয়, সকল বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞানের ক্ষেত্রে এটা অসম্ভবভাবে প্রযোজ্য। বিজ্ঞান কখনো না বুঝে পড়বে না। তাকে বল, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আমরা এখানে SN1 দেখো, হেডলাইন দাও SN1 বিক্রিয়া। তাহলে আমরা কোনটা আসবো? প্রতিস্থাপন বিক্রিয়াতে SN বিক্রিয়া। S মানে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফাইল, মানে কেন্দ্রে প্রতিস্থাপন ঘটবে। প্রতিস্থাপনটা কোথায় বলো তো? কেন্দ্রে। তার মানে কেন্দ্রে প্রতিস্থাপন। S মানে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফাইল, তার মানে কোথায় হচ্ছে? নিউক্লিয়াসে। তাহলে এইবার SN1 আর একটা SN2। এটা 1 মানে লেখো, তাহলে বাম দিকে SN1 বিক্রিয়া লিখে তারপর লেখো। লিখেছ? লেখো, যে প্রতিস্থাপন বিক্রিয়াতে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে থাকে। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে থাকে। ফলশ্রুতিতে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয় এবং জ্যামিতিক গঠন কাঠামো অপরিবর্তিত থাকে, তাকে SN1 বিক্রিয়া বলা হয়। এখানে দুটো বৈশিষ্ট্য বলে ফেলেছি সংজ্ঞার মধ্যে। একটা হলো কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, আর একটা হলো জ্যামিতিক গঠন কাঠামো অপরিবর্তিত থাকে। তাহলে যেহেতু বলে ফেলেছি, লেখো SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। SN1 বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি বিক্রিয়াটি SN1 বিক্রিয়া। লেখো, একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে থাকে।
তোমরাই লেখো, আমি আর লিখছি না। নাম্বার 2 দিয়ে লেখো, এক্ষেত্রে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, এক্ষেত্রে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। নাম্বার 3 দিয়ে লেখো, অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না, অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় না। নাম্বার 4 দিয়ে লেখো, জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণভাবে অপরিবর্তিত থাকে, অর্থাৎ জ্যামিতিক গঠন কাঠামোর কোনো বিকৃতি ঘটে না, জ্যামিতিক গঠন কাঠামোর কোনো বিকৃতি ঘটে না। তারপর লেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বা 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে এই বিক্রিয়াটি খুব দ্রুত সম্পূর্ণ হয় বা সুবিধাজনক পরিবেশে সম্পূর্ণ হয়। তার মানে ফেভারেবল হলো কয় ডিগ্রি বলো তো? 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে যাবে 1 ডিগ্রি। সেটা তোমরা SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমও বলতে পারো। SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম এভাবে লিখতে পারো। বৈশিষ্ট্য লেখো SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম লিখে ওইভাবে লেখো 3 ডিগ্রি, এভাবে লিখবা। কয় ডিগ্রি বলো তো? 3 ডিগ্রি। তার মানে R3C প্লাস কার্বোক্যাটায়ন ইজ গ্রেটার দেন R2C, তাহলে এখানটা H থাকবে প্লাস, ইজ গ্রেটার দেন কি বলতো? CH2 প্লাস, এখানে R থাকবে নিশ্চয়। ইজ গ্রেটার দেন কি বলতো? শুধু CH3 প্লাস। এর ক্ষেত্রে খুব কম পছন্দ করে SN1 বিক্রিয়া, বেশি পছন্দ করে কি বলতো? R3C এর ক্ষেত্রে। দেখাবো এটা তার সক্রিয়তার ক্রম। নর্মাল এমনিতেও MCQ আকার আসতে পারে যে SN1 বিক্রিয়ার সক্রিয়তার সঠিক ক্রম কোনটি। তাহলে একটু দেখো, একদম সোজা, এটা একেবারেই সোজা। তোমরা মনে করো যে অনেক কঠিন, একটু দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে যে কত সোজা। আমরা 3 ডাইমেনশন ছবিতেও দেখাতে পারি। যখন তোমাদের ইউটিউবে যাবে তখন সুন্দর করে 3 ডাইমেনশন ছবি দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে SN1 বিক্রিয়ার জ্যামিতিক গঠন কাঠামো অপরিবর্তিত থাকে। এখন বোর্ডে এমনি এমনি দেখিয়ে দিই। এটা মনে করো আর যে কোনো অ্যালকাইল গ্রুপ C, এখানে একটা গ্রুপ আছে আর, এখানে আর। এই আর তিনটে একই হতে পারে বা আর আর প্রাইম আর ডাবল প্রাইম ভিন্ন হতে পারে। আর আর প্রাইম আর ডাবল প্রাইম অর্থ গ্রুপগুলো ভিন্ন। আর যদি 3টে আর লিখতাম তাহলে গ্রুপগুলো কি বলতো? একই হতো। তার সঙ্গে এ একটা গ্রুপ, এ কেমন গ্রুপ বলতো? একটা গ্রুপ এমন গ্রুপ সে কার্বনের থেকে তার তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ কার্বন পরমাণুর যে তড়িৎ ঋণাত্মকতার মান আছে তার থেকে এ পরমাণু হোক আর গ্রুপ হোক, পরমাণু হোক, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা তো পরমাণু। অথবা যদি কোনো গ্রুপ হয়, অথবা যদি কোনো গ্রুপ মূলক হয়, তাহলে সেটা হবে কার্বনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক। তাতে সুবিধা কি? সুবিধা হলো এই বন্ধনে দুটো ইলেকট্রন নিয়ে যায়, তখন সি এখানে আর একদম সোজা, তো আর সি ইলেকট্রনকে হারিয়ে প্লাস হয়ে যায় কার্বন, এটা হয়ে যায় কি বলতো? মাইনাস। এই যে তৈরি হলো সেটা কার্বোক্যাটায়ন। এইবার আরটাকে আমরা আর আর ডাবল প্রাইম দিতে পারি। তাদের যে এখানে অবস্থান, সে অবস্থানে তারা ঠিক আছে। আমরা বলেছি আর একই অ্যালকাইল মূলক অথবা ভিন্ন অ্যালকাইল মূলক হতে পারে। আর ডাবল প্রাইম প্রাইম এবং আর দিয়ে প্রকাশ করেছি ভিন্ন অ্যালকাইল মূলক। এই যে কার্বোক্যাটায়ন সৃষ্টি হলো, এইটি হলো আমাদের প্রথম ধাপে। কয় ধাপে বলে তো? প্রথম ধাপে। একে আমরা বলতে পারি বিক্রিয়ার প্রথম ধাপ। যখনই প্রথম ধাপ হয়ে গেল তখনই প্রশ্ন আসে, স্যার দ্বিতীয় ধাপটা কি? আসলে এটাই বিক্রিয়ার শেষ ধাপ। আর সি এখানে আর ডাবল প্রাইম প্রাইম, এখানে আর আছে। এই কার্বনটা কি বলতো? প্লাস। সেখানে নিশ্চয় একটা ঋণাত্মক আধান যুক্ত গ্রুপ আসবে, সেটা ওইস আসতে পারে।
SH মাইনাস আসতে পারে, NH2 মাইনাস আসতে পারে, Na2 মাইনাস আসতে পারে, যে কোনো একটা গ্রুপ আসছে। আমরা OH তোমাদের বইতে আছে, OH দিয়ে দেখিয়ে দিচ্ছি। OH আসবে এমন কোনো কথা নয়, ঋণাত্মক আধান বা চার্জ আসে সেই রূপ গ্রুপ আসতে হবে। তাহলে এবার যৌগটি কি হয় দেখো, দ্বিতীয় ধাপে আমাদের RC, এটা আমাদের R দেখো তারা তাদের জায়গায় যথারীতি ঠিক আছে। শুধু OH-টা যেখান থেকে এ অপসারিত হয়েছিল, ইলেকট্রনকে নিয়ে চলে গিয়েছিল, সেখানে OH এসে যুক্ত হলো। তাহলে তার জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, কনফিগারেশন তার কোনো চেঞ্জ হয়নি। কনফিগারেশন বলেছি আমি, বা কনফরমেশন এখানে বলতে পারো, তার কোনো চেঞ্জ হয়নি। সুনির্দিষ্ট জায়গায় গ্রুপগুলো যেখানে অবস্থান করেছিল ঠিক সেখানে গ্রুপগুলো আছে। তার মানে জ্যামিতিক গঠন কাঠামো অপরিবর্তিত আছে। দেখো এর যে জ্যামিতিক গঠন কাঠামো, এর কাঠামো ঠিক একটা ছাতা হলে দেখাতে পারতাম, ক্লাসে তো আমরা ছাতা নিয়ে দেখিয়ে দিই, ছাতাটাকে ফুটিয়ে দেখি, দেখো ছাতা এরকম, এবার উল্টিয়ে দিই, তখন জ্যামিতিক গঠনটা পরিবর্তন হয়েছে। এখানে আগে খেয়াল নেই, তাহলে দেখাতাম একটা ছাতাকে দিয়ে, দেখো এটা আমাদের কি বলতো, আজকে তো বৃষ্টি হয়েছে, ছাতা দেখালে ভালোই হতো। ছাতাটা দিয়ে সেরকম আছে, এবার ছাতাটা উল্টে গেল, অথবা সেগুলোকে পরিবর্তন করে দিলাম, তাহলে এখানে জ্যামিতিক গঠনে কোনো পরিবর্তন ঘটে নাই। এই বিক্রিয়াকে তুমি এবার CH3 একীকৃত গ্রুপ দিয়ে দেখাতে পারতে। উদাহরণ দাও তুমি, এটাকেই তুমি নিজে উদাহরণ দাও, উদাহরণটা নিজেরা দেবে। কিরকম বলতো, CH3 1 বন্ড C একীকৃত গ্রুপ দাও, অথবা ভিন্ন জাতীয় গ্রুপ। এখানে আমরা 3টে CH3 দিয়েছি, এখানে মনে করো ক্লোরিন আছে, দুটো ইলেকট্রনকে নিয়ে তারা কি হয়ে যাবে বলতো, CH3। কত সোজা বিক্রিয়া স্যার, SN1 SN2 কত কিছু বুঝি না স্যার, কেন বুঝতে পারবে না? কার্বনটা কার্বোক্যাটায়ন হয়ে গেল, Clটা কি বলতো মাইনাস আকারে চলে গেল। এই যে বিক্রিয়ার প্রথম ধাপ, এটি এই বিক্রিয়ার গতিবেগকে স্টাডি করার মূল ধাপ। অর্থাৎ আমরা বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়ার হার, বিক্রিয়ার কাইনেটিক্স বলে, রিঅ্যাকশনের কাইনেটিক্স সব হিসাব করবো আমরা এই প্রথম ধাপে। তাহলে উৎপন্ন হলো কি বলতো, কার্বোক্যাটায়ন। এবার বাকি অংশ তোমরা নিজেরা করো, বাকি অংশটা নিজেরা করো। অর্থাৎ CH3C, এভাবে CH3 আছে, তুমি একটা ইথান মূলক দিতে পারতে, সমস্যা নেই, প্লাস OH আনো। এবার বাকিটা নিজেরা করো, নিজেরা করে ফেলা আমার আগে, তোমরা করবে নিজেরা। সবসময় খাতা কলম নিয়ে বসবে, তোমাদের ঘুম থেকে তুলে এনেছি, যাও রমজানের পরে আশা করি একটু পিছিয়ে দেবো, সময়টা পরিবর্তন করে দেবো, কারণ এত সকালে তোমরা উঠতে পারো না, অনেকে টেলিফোন করে বলো। তাহলে বুঝতে পারছে SN1 বিক্রিয়াটা কি। তাহলে SN1 বিক্রিয়া দেখো তো বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা। এই যে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই বিক্রিয়ার বেগ, হার, যা কিছু রিঅ্যাকশনে যা কিছু আমরা স্টাডি করি এখানে করব। নাম্বার 2 দেখো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। দেখো জ্যামিতিক গঠন ঠিক আছে, কোনো পরিবর্তন ঘটেনি, কোনো অবস্থান্তর অবস্থা হয়নি, কোনো ট্রানজিশন স্টেট নেই, কোনো ট্রানজিশন স্টেট নেই। দেখো আমরা উদাহরণ দিই সেটাকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে অবস্থাটাকে আমরা প্রকাশ করেছি। তাহলে বুঝতে পেরেছ যে SN1 বিক্রিয়া কাকে বলে, SN1 বিক্রিয়া কাকে বলে, এবং সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এইবার দেখো SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া আমরা SN1, তারপর কি বলতো SN2 বিক্রিয়া। একটু দ্রুত লেখো, তারপর তোমাদের সঙ্গে আজকে তোমাদের মতামত জানবো যে কি করলে কি হয়, কোনটা করলে ভালো হয়। জৈব রসায়নের মৌলিক ধারণার প্রয়োজন নেই। লেখো SN2 বিক্রিয়া, তাহলে নিশ্চয়ই এটাকে বলবা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করবে। আবার বলি, দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করবে। এক্ষেত্রে কি হবে বলতো, অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয়, কোনরূপ কার্বোক্যাটায়ন বা কার্বোআয়নের সৃষ্টি হয় না, উপরন্ত জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, সম্পূর্ণ উল্টে যায়।
সম্পূর্ণ বিপরীত হয়ে যাওয়া মানে কি সম্পূর্ণভাবে উল্টে যায়, তাকে আমরা বলবো কোন বিক্রিয়া বলতো? SN2 বিক্রিয়া বলবো। তাহলে তো এই সংজ্ঞার মধ্যে আমরা বৈশিষ্ট্যটাও বলে ফেলেছি। লেখো SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ। SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য সমূহ লিখে তারপর লেখো, আমি লিখবো না, তোমরা লিখে যাও। 1 দিয়ে লেখো, দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে থাকে। দুটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে থাকে। তার মানে একটা বিক্রিয়ক না, এখানে উভয় বিক্রিয়কই কার্যকরী। উভয় বিক্রিয়কের ঘনমাত্রায় বিক্রিয়ার গতিবেগকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2 দিয়ে লেখো, এখানে কোনরূপ কার্বোক্যাটায়ন বা কার্বো অ্যানায়নের সৃষ্টি হয় না। বলেছে যে স্যার আগে তো কার্বোক্যাটায়ন হয়েছিল, এবার মনে কার্বো অ্যানায়ন হবে না। এখানে কোনো কার্বোক্যাটায়ন বা কার্বো অ্যানায়নের সৃষ্টি হয় না। 3 দিয়ে লেখো, অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয়। এখানে কি আসবে? ট্রানজিশন স্টেট আসতে হবে। অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয়ে দেখাবো, লেখো। 4 দিয়ে লেখো, জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়, উল্টে যায়। জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণভাবে উল্টে যায়। ওই যে ছাতাটা ধরে রেখেছিলাম, সম্পূর্ণ উল্টে যায়। তাকে জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণ কি বলতো? উল্টে যায়। আমরা ছাতাকে উল্টে দিয়ে দেখাই ক্লাসে তো ছাতা থাকে, বৃষ্টির দিন হয়, আসে ছেলেরা। জ্যামিতিক গঠন কাঠামো সম্পূর্ণ কি উল্টে যায়। নাম্বার 5 দিয়ে লেখো, সক্রিয়তার ক্রম এইবার কিন্তু 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি হলে সক্রিয়তা সবচেয়ে বেশি হয়। 3 ডিগ্রির ক্ষেত্রে সক্রিয়তা কি বলতো? কম হয়। এটা আমি একটু লিখে দিই, দেখো সক্রিয়তার ক্রমটা যেটা ছিল। আমরা যদি বলতাম তাহলে 1 ডিগ্রি, তার মানে CH3, তারপরে কি আসবে? এটা বড় সবচেয়ে, তারপরে CH3 CH2, যাকে আমরা বলি RCH2, তারপরে যদি বলি কাকে আসবে বলতো? R2CH, এরপরে যদি বলি তাকে বলবো R3C। তার মানে এখানে সক্রিয়তাটা সবচেয়ে কম 3 ডিগ্রির ক্ষেত্রে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। 1 ডিগ্রি তো দুটোই হয়, শুধু মিথাইল থাকলে তার ক্ষেত্রে সক্রিয়তা সবচেয়ে বেশি। সবচেয়ে কি বলতো? বেশি। তা আমরা একটু দেখাই, একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদম সোজা, বুঝতে পেরেছে? একদম সোজা বিষয়টা। এই জন্য তোমাদের বলেছিল স্যার SN1 SN2 অনেক আগে, স্যার E1 E2 সাইজে পেনিতে একটু অপেক্ষা করো। এটা কি কঠিন কি তা তো বুঝি না। SN1 কঠিন কোথায়, আর E1 কঠিন কোথায়, আর E2 কঠিন কোথায়? এলিমিনেশন, অপসারণ বিক্রিয়া। তাতে অসুবিধা কি হলো বলো? এবার দেখো প্রতিস্থাপনটা আমরা দেখাবো। দুটি বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন। মনে করো OH একটি নিউক্লিওফাইল এজেন্ট। কারণ এখানে তো কি ঘটে বলতো? নিউক্লিয়াস, লাফা নিউক্লিয়াস, সে তো নেগেটিভ চার্জ নিয়ে আসবে। কোন আধান বলতো? নেগেটিভ আধান। ও যদি আসে এইরূপ একটা গ্রুপের সঙ্গে, একটা আর দিয়ে দেখায় C, এখানে H আছে, এখানে H আছে, এখানে A একটা গ্রুপ। ওই যে গ্রুপটা আগে চলে গিয়েছিল, ওই এই যে আসবে তা নয়, যে কোনো একটা গ্রুপ হোক। এই OH এখন কার্বনের তো যোজনী 4 আছে। এখানে প্রতিটি বন্ধন কোণের মান মনে করো 109 ডিগ্রি 28 মিনিট বা 109 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে। এই চতুস্তলকীয় গঠন কাঠামোর মধ্যে তাকে প্রবেশ করতে হবে, তার নিউক্লিয়াসের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। এবার সে ইলেকট্রন নিয়ে আসছে, সে কি করবে? 8টাকে তার অবস্থান থেকে, ভালো করে লক্ষ্য রেখো, 8টাকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়ে খুব ধীরে ধীরে, কিন্তু এই বিক্রিয়ার ধাপটা খুব ধীরে ধীরে হয়, সরিয়ে দিয়ে এইভাবে দেখো একটু মনোযোগ সহকারে। এই Hটা কোন H বলতো? এই H আমরা লাল কালিতে দেখালে সবচেয়ে সুবিধা হবে। লাল যেহেতু আছে, জ্যামিতিক গঠনের জন্য H, এখানকার এই H একটাকে আমরা লাল দিয়ে দেখালাম, আর এখানকার যেটা আছে সেটা আমাদের H এভাবে থাকবে,
আর এই 8টা এখান থেকে চলে গেল কোথায় বলো তো, এইখানে। তাহলে দেখো এই এইচটাকে আমরা একটু বাঁকিয়ে দেই, কারণ প্রভাব তো পড়বে তার উপরে এখানে। তাহলে এইবার দেখো এই যতটুকু OH কার্বনকে ইলেকট্রন সরবরাহ করবে, কার্বন ঠিক ততটুকু ইলেকট্রন একে দিয়ে দেয়। স্যার এইবার প্রশ্ন আসবে কেন দেয়? এই ছিল তড়িৎ ঋণাত্মক মৌল, এই বন্ধনের পরে একটা ডাইপোলের সৃষ্টি করে রাখে সবসময় সমযোজী বন্ধনে আয়নিক বৈশিষ্ট্য সৃষ্টি করে রাখে অথবা সৃষ্টি করার জন্য তৎপর থাকে। কে থাকে বলতো? এ। তার মানে এই বন্ধনের দিকে কার্বনকে সবসময় লক্ষ্য রাখতে হয় যে এ তার ইলেকট্রনকে নিয়ে চলে যায় কিনা, এ কার্বন ইলেকট্রনকে নিয়ে চলে যায় কিনা। কারণ এ হলো একটা দুষ্ট গ্রুপ বা দুষ্ট পরমাণু, সে সবসময় বন্ধন করেছে সমযোজী, কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন দুটিকে সবসময় তার নিজের দিকে টানতে থাকে। ওই অবস্থায় এই OH আসছে ইলেকট্রনকে নিয়ে, সে কার্বনকে প্রস্তাব দিয়েছে যে আমি তোমাকে ইলেকট্রন দিচ্ছি, একে দাও, দিয়ে ইলেকট্রন তোকে তাড়িয়ে দাও, আমার সাথে বন্ধন করো। তাহলে আর তোমাকে বন্ধনের দিকে লক্ষ্য রাখতে হবে না যে বন্ধন কখন সমযোজী থেকে আয়নিক হয়ে যায়, বন্ধন কখন সমযোজী থেকে আয়নিক হয়ে যায়। ভালো করে শোনো, ই তো ইলেকট্রন পেলেই খুশি, তাই OH এইবার একটু 8টাকে সরিয়ে দিয়ে 8টাকে বিকৃত করে, তার অবস্থান থেকে সম্পূর্ণ বিকৃত করে ওখানে দিয়ে বন্ধন কোণ মানকে পরিবর্তিত করে একটা বাধার সৃষ্টি করে জ্যামিতিক গঠনের মাধ্যমে OH কার্বনকে যতটুকু ইলেকট্রন দিচ্ছে, কার্বন ঠিক ততটুকু ইলেকট্রন একে সরবরাহ করছে। তার মানে বিন্দু মাত্র সময়ের জন্য কার্বন নেগেটিভ চার্জ হচ্ছে না, যতটুকু OH এর কাছে ইলেকট্রনের চার্জ পেয়ে যাচ্ছে ঠিক ততটুকু চার্জ একে সরবরাহ করছে। আর এই অবস্থার নামই হলো অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। এই অবস্থায় যখন OH ইলেকট্রনকে 40%, 42, 43, 50, 55, 60 তারপরে কিন্তু খুব দ্রুত হয় দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ এটা বাকি ইলেকট্রনকে নিয়ে এখান থেকে চলে যাবে। তার মানে 55, 60 হলে বাকি ধাপটা কিন্তু খুব দ্রুত হয়। আর এত দ্রুত হয়, সেই দ্রুত হওয়ার কারণে এত দ্রুত হয় যে সেই দ্রুত হওয়ার কারণে কি বলতো, এটা এত দ্রুত চলে যায় ওখানে, ওই জায়গাটাতে কে বলতো আর গিয়ে অবস্থান করে, ওই জায়গাতে কে বলতো আর গিয়ে অবস্থান করে। এই যে আমাদের আর ওই স্থানে আর গিয়ে অবস্থান করে, আর এই এইচটা চলে যায় ওখানে, ওই ধাক্কা যেহেতু খালি হয়েছে ওখানে চলে গেছে, খালি হয়েছে, এইচ তখন এইচের জায়গায় গিয়ে বসে যায়, আর নিচের এইচ তখন নিচের এখানে থেকে যায়। আর এটা কি করলো বলতো, এইচ নিচে এখানে থেকে যায়, আর এটা এ মাইনাস আকার অপসারিত হয়ে চলে যায়। তার মানে এই জ্যামিতিক গঠন যে রূপ ছিল দেখো, এর চতুস্তলেখ গঠন সম্পূর্ণ তার কি বলতো বিপরীত। জ্যামিতিক গঠন সম্পূর্ণভাবে কি হয়ে যায় বলতো, পরিবর্তিত হয়ে যায়। তাহলে আমরা একটা বাস্তব উদাহরণ দাও তোমরা, তাহলে তো বিষয়টা অনেক সুন্দর হয়ে যায়। তাহলে OH মাইনাস প্লাস কি আসবে বলতো আর সি, এখানে H, এখানে H, এখানে একটা গ্রুপ দিয়ে দাও, মনে করো Cl হোক, যে কোনো একটা গ্রুপ হোক। এবার বাকিটা তোমরা নিজেরা করো, কি করবে বলতো, HO এভাবে দেখাও, এইভাবে C, তার সঙ্গে কি থাকবে বলতো, ওখানে থাকবে আমাদের এ মানে আমাদের Cl, এ মানে কে বলতো Cl। এইবার 8টা কোথায় গেল বলতো, এই দিকে পরিবর্তিত হয়ে গেল বাধার মুখে, এখানে H, নিচে থাকবে H, এটি আমাদের ট্রানজিশন স্টেট। এরপরে Cl তো চলে যাবে, এই যতটুকু ইলেকট্রন কার্বনকে দিচ্ছে, ডেল মানে কি পরিপূর্ণ 1 না 1 থেকে কম, সে তো 1 নিয়ে আসছে, সে দিচ্ছে কার্বনকে আর ক্লোরিন নিচ্ছে। তাহলে এক পর্যায়ে কি হবে বলতো, H ও এখানে থেকে যাবে, আর ক্লোরিন ইলেকট্রনকে ওখান থেকে চলে যাবে, ক্লোরিন চলে গেলে আর বাধার মুখে সেই জায়গাটা পরিবর্তন করবে, আর পরিবর্তন করলে হঠাৎ ওপাশে জায়গা খালি হয়ে যায়, সে খালি জায়গাতে ওরা গিয়ে বসে যায়, এই সিএলটা চলে গেল। কি কঠিন বিক্রিয়া,
কোনো কঠিন বিক্রিয়া নয়। তো এর সক্রিয়তার ক্রম যদি বলতাম তাহলে আমি বলবো CH3, তার মানে ওই 1 ডিগ্রি। তারপরে কে বলতো, তারপরে আসবে কত বলতো RCH2, তারপরে কে আসবে বলতো R2CH, তারপর কে আসবে বলতো, এরপরে আমাদের R3 কত বলতো C। তার মানে এটা নিশ্চয়ই 2 ডিগ্রি, এটা নিশ্চয়ই 3 ডিগ্রি, আর এইটুকু তো জানো 1 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রির ক্ষেত্রে বিক্রিয়াটা, কোন বিক্রিয়া, SN2 বিক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়, সহজ হয়, বিক্রিয়াটার গতিটা বেড়ে যায়, খুব দ্রুততার সাথে সংগঠিত, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছ, আজকে মূলত তোমাদের সঙ্গে হাজির হয়েছে তোমাদের কিছু সমস্যা শুনবো, কোনটা করলে ভালো হয়। যেহেতু বন্ধ অনেক পেয়েছে, প্রথম শুরু করেছিলাম 24 তারিখে, ওই ভিডিওটা নেই, সেটা মাত্র আমাদের কলেজের কথা চিন্তা করে। তারপর 25, 26 তারিখ 25 তারিখ নিলাম না, এই সংকীর্ণ মনোভাব নিয়ে চলা যাবে না, ব্যাপক অর্থে চিন্তা করি। সেই চিন্তা করে 26 তারিখে বললাম এভাবে চলবো, চলছে। 26 তারিখ থেকে আজকে 1 মে, তার মানে 1 মাস বেশি সময় অতিক্রম করেছে। এখন অবশ্যই একটি পরিকল্পিতভাবে তোমাদের কাছে প্রস্তাব তোমরা দেবে, পরিকল্পিতভাবে আমরা এগোতে চাচ্ছি, তোমরা তৈরি হও। আমরা ঠিক 12টা 10-এর সময়, কখন বলো তো, 12টা 10-10-এর সময় আমরা আড্ডার ক্লাসে বসবো। নামাজ যা শুক্রবার বাসায় পড়তে হবে, মসজিদে না যাওয়াটাই ভালো, ঘরে বসে ইবাদত বন্দেগী করো, আল্লাহকে ঘরে বসেও ডাকা যাবে আপাতত এই পরিস্থিতিতে। তারপর তোমাদের কাছ থেকে প্রস্তাবনা আসা পর কোনটা ভালো হয় সেভাবেই আমরা সিদ্ধান্ত নেব। এবং আরও ব্যাপক অর্থে, আগে ছিল নটরডেম কলেজ, তারপরে দেশের কথা চিন্তা করেছি, এখন আরও বড় চিন্তা করেছি কিভাবে ইউটিউবে দেবো, কি করবো, ইত্যাদি ইত্যাদি। চলো তাহলে আজকের জন্য এখানে থাকবে। আমরা আগে তোমাদের কাছে মতামত নিই, তারপরে দেখা যাবে কিভাবে করা যায়। থ্যাংক ইউ। 12টা ঠিক 12টা 10 থেকে 12টা 10 মিনিট থেকে আজকে আড্ডা ক্লাস। সকল বন্ধুকে বলো, তোমরা যে আজ পরে বলবা তা না, আজকে মতামত দেবে। এরপর ভিত্তি করে আমরা মে, জুন, জুলাই, আগস্ট, বুঝতে পেরেছ, মে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বলি, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি যে নির্দেশনা আমাদের দিয়েছেন তাতে মে, জুন, জুলাই, আগস্ট 3 মাস সময় পাচ্ছি, বড় সময়। এই সময়ের মধ্যে আমরা তোমাদের নিয়ে কীভাবে চলবো, চলো তাহলে। থ্যাংক ইউ। 12টা 10 মিনিটে দেখা হবে।